এক সাপের দুই বিষ নৌকার ধানের শীষ। অর্থাৎ তুমি আমাকে রাজাকার বলেছো, আওয়ামী লীগ রাজাকার বলতো, আমাকেও তুমি রাজাকার বলছো। তোমার সাথে আওয়ামী লীগের তফাৎ কি? আমরা যারা জুলাইয়ের জন্য কাজ করেছি তাদেরকে আওয়ামী লীগ নাম দিল হচ্ছে লাল বদর। অর্থাৎ আমরা যে প্রোফাইল পিকচার যে লাল করেছিলাম, স্ল্যাং দিয়ে আপনি খুব বেশি দিন ভালো রাজনীতি করতে পারেন না, করা উচিত না। মানে নানানভাবে, আমি নাম বলছি না, আমি তাদের লেভেলে আর যেতে চাই না। তারা নাম দিল যে আমি বিরিয়ানির দোকান থেকে যেহেতু খয়রাতি নেই, এই জন্য আমার নাম দিল বিরিয়ানি আলম। আমি তো ধর্মের নামে রাজনীতি চাই নাই, আমি তো মুক্তিযুদ্ধের অবমাননা চাই না, আমি তো চাই না ৭১কে ২৪ দিয়ে আমি রিপ্লেস করতে। যারা আমার রাষ্ট্র ক্ষমতাকে দক্ষিণ মেরুতে নিতে চায় কিংবা উত্তর মেরুতে নিতে চায় বিষুবরেখা থেকে, তাদের সাথে তো আমার সম্পর্ক ভালো রাখার কোনো সুযোগ নেই। হিন্দুস্তানের কবজায় তুলে দিতে চায়, তাদের সাথে তো আর একসাথে চলা যায় না, রাজনীতি করা যায় না, কথা বলা যায় না, সহাবস্থান করা যায় না। ৫ তারিখের আগে আমরা যারা একসাথে কাজ করেছি, সেইখানে হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে আমরা নানানভাবে গ্রুপ হিসেবে কাজ করতাম। এখন অনেকেই নিজেদেরকে সেন্ট্রিস্ট বলে দাবি করে, কিন্তু তারা সেন্ট্রিস্ট না। একটা হারাম পয়সা পর্যন্ত এই জায়গায় এখনো গভর্নমেন্টের তরফ থেকে সার্কুলেট হয়নি। বট বাহিনীর নামকরণটা খুব ইন্টারেস্টিং। সেটা হলো, এটা ঠিক যে আলবটর, বটবাহিনী না, ঠিক আলবটর শব্দটা আমার মুখ থেকে বেশি মাত্রায় প্রচারিত হয়েছে। আলবটর কেন? কারণ হলো বটের, মানে বট, আচ্ছা ফেক আইডি যে বট, সেই বটের যে একটা সৈন্যবাহিনী, সামন্ত বাহিনী, সেটাকে নাম দেওয়া আলবটর গোষ্ঠী বলে। বট বাহিনীকে এই করা মানে এটাকে, তাদেরকে নাম ধরে ডাকা, যে যারা এই ধরনের সংঘবদ্ধ ফেক আইডি ব্যবহার করে তাদেরকে আলবটর বাহিনী ডাকা। কিন্তু এটার মধ্যে আরেকটা বয়ানও আছে, আরেকটা রাজনীতিও আছে। সেটা হচ্ছে যে আল বদর। এখন জামায়াতে ইসলামীকে আপনি যদি রাজনৈতিকভাবে কোণঠাসা করতে চান, তাদেরকে মোকাবিলা করতে চান, তাহলে তাদের ঐতিহাসিক যে রোল সেটাকে আপনার সামনে আনতে হবে। মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তির যে চেতনা, মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষা, আমাদের যে যুদ্ধ, সেই যুদ্ধকে বাধাগ্রস্ত করার জন্য আমাদের মুক্তি সংগ্রামের সবচেয়ে বড় ঘৃণিত বাহিনীটার নাম হচ্ছে আল বদর, আল শামস। তা আল বদর, এখন আল বদরের কথা বললে রাজনীতি করেছে শেখ হাসিনা ১৭ বছর ধরে, রাজাকার আল বদর রাজনীতি করেছে, কিন্তু তাদেরকে তো দমাতে পারে নাই, হয়তো দমাই রেখেছে। কিন্তু যখন ৫ আগস্ট হলো, যখনই আমি জামাতের বিরুদ্ধে কথা বলতে যাচ্ছি, তখনই আমাদেরকে বলা হলো যে না, এক সাপের দুই বিষ নৌকার ধানের শীষ। অর্থাৎ তুমি আমাকে রাজাকার বলেছো, আওয়ামী লীগ রাজাকার বলতো, আমাকেও তুমি রাজাকার বলছো। আওয়ামী লীগ আমাকে আলবদর বলতো, তুমিও আমাকে আলবদর বলছো। তোমার সাথে আওয়ামী লীগের তফাৎ কি? অর্থাৎ জামাত ইসলামের বাইরে সমস্ত রাজনৈতিক ভাবনার মানুষকে তারা আওয়ামী লীগের সাথে মিলিয়ে রাজনীতি করতো, এবং তারা ওই যে ভিকটিম প্লে করার, ভিকটিম সাজার যে রাজনীতি, আওয়ামী লীগ আমাকে রাজাকার বলতো, তুমিও তো আমাকে রাজাকার বলছো। তো সেই জায়গায় আমরা দেখলাম যে আমরা আর আওয়ামী লীগ যেভাবে তাদেরকে রাজাকার বলে রাজনীতি করছে, তখন তাদেরকে আর এইভাবে রাজাকার বলে রাজনীতিটা করা যাচ্ছে না। আওয়ামী লীগ যেভাবে তাদেরকে আলবদর বলে রাজনীতি করতো, তাদেরকে আর আলবদর বলে রাজনীতি করা যাচ্ছে না। বিপরীতে আমরা যারা জুলাইয়ের পক্ষে ছিলাম, আমরা যারা জুলাইয়ের জন্য কাজ করেছি, তাদেরকে আওয়ামী লীগ নাম দিল হচ্ছে লাল বদর। অর্থাৎ আমরা যে প্রোফাইল পিকচার যে লাল করেছিলাম, এজন্য আমাদের লাল বদর। তো এর বিপরীতে জামায়াতকে আমাদের তখন লড়তে হয়েছে দুইটার বিরুদ্ধেই। একটা হলো যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে অব্যাহতভাবে পতন হলো, কিন্তু তাদের তো কর্মী সমর্থক ছিল অনলাইনে, তারা আমাদেরকে লাল বদর বলে গালি দিত। আবার জামাত আওয়ামী লীগের সাথে মিলিয়ে, যারা আমরা মধ্যপন্থী সেকুলার রাষ্ট্র চাই, যারা জামায়াতি রাষ্ট্র চায় না, পাকিস্তানি ভাবধারের রাষ্ট্র চাই না, তাদেরকে তারা বলছে নব্য আওয়ামী লীগ, আর এক সাপের দুই বিষ নৌকার ধানের শীষ। তখন তাদের একটা নাম বের করার দরকার ছিল, তাদেরকে ডিমিন করার দরকার ছিল, এবং তারা যে সংঘবদ্ধভাবে যে অ্যাটাকটা করে সোশ্যাল মিডিয়াতে, তাদের অর্কেস্ট্রেটেড কর্মী বাহিনী দিয়ে, যেটা তারা পয়সা দিয়ে পালে, সেইটার একটা নাম দেওয়া হয় আলবটর। তো এই আলবটর থেকেই হচ্ছে বট বাহিনী। তো এটা শুধু হচ্ছে যে ফেক আইডির সমাহার না, আলবটর মানে শুধু ফেক আইডির সমাহার না, বরঞ্চ এর পেছনে রয়েছে আল বদরও। তো তাদেরকে আল বদরের উত্তরস্বরী হিসেবে ডিজিটাল মিডিয়ার যে আল বদর বাহিনী, সেটাকে নাম দেওয়া হয়েছে আল বটর। সেখান থেকেই বট বাহিনী। এই হলো বট বাহিনীর পেছনের যে নামকরণ। এবং এটি খুব ইন্টারেস্টিং যে তখন আমরা গুটি কয়েক মানুষ এটা প্রথমের দিকে ব্যবহার করতে শুরু করেছি,
যেহেতু সোশ্যাল মিডিয়াতে তখন আমার রিচ অনেক হাই ছিল, সুতরাং আমার ভিডিও কথাবার্তার মধ্য দিয়ে এটি ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। কিন্তু পরবর্তীতে বাংলাদেশের আপামার মানুষ এটা গ্রহণ করেছে এবং আলবটর হিসেবে কিংবা বটবাহিনী হিসেবে তাদেরকে চিত্রায়িত করা, ভাবা এটা যে একটা গালি, এটা যে একটা নেগেটিভ শব্দ, তারা এত ভালোভাবে বুঝেছে। যখনই কাতকে আলবটর বলা হয় তখন মনে হয় তার গা থেকে ধরেন ওই চাকু দিয়ে কেটে রক্ত বেরিয়ে যাওয়ার মতো যে একটা বেদনা সে পেতে থাকে। তো এইগুলো ওই পলিটিক্যাল স্ল্যাং বলতে পারেন। তো পলিটিক্যাল স্ল্যাং পার্ট অফ পলিটিক্স, এটা ঠিক, কিন্তু স্ল্যাং দিয়ে আপনি খুব বেশি দিন ভালো রাজনীতি করতে পারেন না, করা উচিত না। কিন্তু যখন প্রতিপক্ষ আপনার সাথে অসভ্যের ইতরের রাজনীতি করছে তখন তাকে কিছুটা সময় হলেও ইতরামি দিয়ে যে মোকাবেলা করা, সেই মোকাবেলাটা করার জন্য আমরা এই শব্দগুলো বেছে নিয়েছিলাম। আলবটর হচ্ছে তেমনই একটা শব্দ। এটা কতখানি সভ্য ছিল, ভালো ছিল আমি জানি না, কিন্তু এটা এফেক্টিভ একটা টুল ছিল, সেটা অবশ্যই প্রমাণিত। এনজয় করি এই কারণে যে আমি দেখবেন আমার সোশ্যাল মিডিয়াতে অনেক সময় আমি নিজেও ছবি দিয়েছি, আমাকে যেসব ইনবক্সে ক্যারিকেচার করে পাঠায়। বিরিয়ানি আলমটা ওই যে বললাম, পলিটিক্স করতে গেলে অনেক সময় আপনার স্ল্যাং ব্যবহার করতে হয় এবং স্ল্যাং করে আপনি প্রতিপক্ষকে ডিমিন করেন, তাদেরকে মনোযোগ ভেঙে দেন, মনোবল ভেঙে দেন। তো এখন ধরেন মনোবল ভাঙার যে রাজনীতির চর্চা, সেই জায়গায় ব্যক্তি সবারই দুর্বলতা আছে, অনেক বিষয়ে শর্টকামিংস আছে। যেমন কারোর কাউকে কেউ কেউ সুলেমান নাম দিয়ে করেছে, লেসু হিসেবে বলার চেষ্টা করেছে, মানে নানানভাবে, আমি নাম বলছি না, আমি তাদের লেভেলে আর যেতে চাই না। কিন্তু ওই দশচক্রে ভগবান ভূত, অর্থাৎ ভগবানও দশচক্রে ভূত হয়ে যায়। তো আমার মতো মানুষ যে জীবনে কোনোদিন শুদ্ধ ভাষার ব্যতি রেখে কথা বলেনি, জীবনে কোনো দিনই রেফারেন্স ছাড়া কথা বলেনি, জীবনে কোনো দিনই অন্যকে ডিমিন করে কথা বলেনি, তো সেই শাহেদ আলমও ভূত হয়ে গেল, বিরিয়ানি আলম হয়ে গেল। কারণ হলো ওই যে পলিটিক্যাল ন্যারেটিভের খেলা, বয়ানের খেলা এবং ডিমিন করার খেলা। সেই জায়গায় এটার একটা কাহিনী আছে। কাহিনীটাকেই, কারণ তারা যখন আমাকে দেখলো যে আমার রাজনৈতিক অবস্থান এবং আমি যেটার জন্য কথাবার্তা বলছি, আমার যে পলিটিক্যাল মত মোডলের লিডারশিপ, অর্থাৎ ওপিনিয়ন লিডার হিসেবে আমার যে প্রভাব, সেই জায়গায় তারা যখন আমার বিরুদ্ধে পাচ্ছে না, তখন আমাকে নামটা দিল বিরিয়ানি আলম। কেন? কারণ হলো তারা চেয়েছিল যে এই নামটা দিয়ে আমি ভেঙে যাই, বিধ্বস্ত হই এবং সোশ্যালি হ্যারাসমেন্টের শিকার হই, মানুষ আমাকে খ্যাপাক, যেন আমি আর মনোযোগ না পাই আমার ফাইটটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এগুলো কোনো কিছুই আমাকে বদার করে নাই। বিরিয়ানি আলম নামটা দিয়েছে কারণ হলো ওই নিউ ইয়র্কে থাকে একজন, মানে খুঁজে খুঁজে দেখলো যে শাহেদ আলমের কোনো কিছু আছে কিনা যেটা বের করে তাকে তার চরিত্র হনন করা যায়। তো কোনো কিছু যখন না পেল, তখন সে বলল যে আমি কোনো একটা দোকান থেকে নাকি মাসে চাঁদা নেই। এখন পরে আবার সে স্বীকারও করছে যে না, এটা মানে ভুল করে বলা, এবং যেই দোকানদারের কথা বলছে সেই দোকানদার লাইভে এসে এমনকি মামলারও হুমকি দিয়েছে, যে কেননা নিউ ইয়র্কে, যুক্তরাষ্ট্রে এমন জায়গা, এটা বাংলাদেশ না। বললে আমার টেলিফোনে এই আমাকে $200 পাঠায় দিও, $2000 পাঠায় দিল, নো, ইটস অল রেকর্ডেড। অ্যান্ড আপনি কাজের বাইরে কোনো পয়সা কারোর কাছ থেকে নিতে পারবেন না, কম করে নেবেন, কিন্তু কাজের মধ্যে নিতে হবে। তো আমার যেহেতু দেশে একটা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান ছিল, আমি যখন 2015 সালে চলে গেলাম, এখানেও আমার একটা পাবলিক রিলেশনস কোম্পানি ছিল, আর একটা গ্রিন শপ নামে একটা গ্রিন মুভমেন্টের দোকান, মানে একটা গ্রিন সবুজ পাতা গ্রিন মুভমেন্টের লিডারশিপ আমরা দিতাম, একটা প্রোডাক্ট সেলের দোকানও ছিল, গ্রিন শপ। তো এগুলো সব বন্ধ করে আমার চলে যেতে হয়। ওখানে যাওয়ার পরে আমি যে পাবলিক রিলেশনসের যে কাজটা, সেটা আমি নতুন করে শুরু করি আমেরিকান ক্লায়েন্টদের সাথে। আমার ম্যানহাটন অফিস ছিল, কিছুদিন আগে কোভিডের পর এটা আমি বন্ধ করে দিছি। তো সেই জায়গা থেকে আমি বিভিন্ন কোম্পানির পিআর প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতাম। তো এর মধ্যে অনেকগুলো আমেরিকান কোম্পানি ছিল, ইঞ্জিনিয়ারিং ফার্ম ছিল, ল ফার্ম ছিল, বাংলাদেশি 2-4টা যে ফার্ম ছিল, এর মধ্যে হোম কেয়ার আছে, আর 1-2টা খাবারের দোকান ছিল। তার মধ্যে বিরিয়ানি বলে একটা দোকান ছিল, বিরিয়ানি হাউস সামথিং। সেই জায়গা থেকে আমি যেহেতু মাসে ভাউচার দিয়ে, রসিদ দিয়ে টাকা নিতাম, তো এটা বানায় ফেললো কি, শাহেদ আলম বিরিয়ানির দোকান থেকে খয়রাতি করে খায়। তো এখন একজন ব্যবসায়ী মানুষ যে ব্যবসা করে, আপনি চাকরি করেন, আপনার মাস শেষে অপেক্ষা করেন কখন আপনার মালিক আপনাকে বেতন দিবে, আর যিনি ব্যবসা করেন তাকে অপেক্ষা করতে হয় মাস ধরে ধরে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কাছে যেতে হয়, আপনি যেই সার্ভিসগুলো তাকে দেন তার বিপরীতে তার কাছ থেকে আপনি চেক নেন,
যেন আপনি চেকটা ব্যাংকে জমা দিয়ে আপনি আপনি ওই সমপরিমাণ বেতন তোলেন কিংবা ডাবল বেতন ইনকাম করেন। তো ব্যবসায়ী হিসেবে আমি তো যে কারোর কাছে যেতে পারি, ভাই আমাকে একটা কাজ দেন, কিংবা আপনার এই প্রতিষ্ঠানের কাজটা আমি করি। তো এখন বিরিয়ানির দোকান হইলেও সে তো আমার ক্লায়েন্ট, তাই না? তো আমার সেই তার অর্থনৈতিক ইন্টারনেট ম্যানেজমেন্টের কাজটা আমার কোম্পানি করতো। সেই কারণে তারা নাম দিল যে আমি বিরিয়ানির দোকান থেকে যেহেতু খয়রাতি নেই, এই জন্য আমার নাম দিল বিরিয়ানি আলম। তো এটা আমি তো জানি আমি কে, এই জন্য ওরা নাম বা বলতে ভুল করলে আমি আরও শুধরে দিতাম যে না আমার নাম হবে এরকম। হ্যাঁ, তারপরে দেখাচ্ছে নানান রকম বিরিয়ানির ছবি দিয়ে, প্লেট সামনে দিয়ে একটা ক্যারিকেচার করে আয় দিয়ে আমার ছবি, তা আমি আবার কমেন্টস করি এটা না ভালো হয়েছে, ওইটা আরেকটু চেষ্টা করো। তো এইভাবে আমি জিনিসটা হালকা করার চেষ্টা করছি। এখনও তারা মজা পায় কিনা আমি জানি না, নিশ্চয়ই কেউ না কেউ মজা পায়, কিন্তু এটি আমাকেও যে একেবারে খুব মজা দেয় না এমন না আর কি, এটা দিয়েও আমি মজা পাই আর কি। তো এই হলো বিরিয়ানির নামের যে ইতিহাস। নিশ্চয়ই আমি এর আগে অনেকবার বলছি, আরেকবার যদি ঢাকা স্ট্রিমের কল্যাণে দর্শকরা জেনে যদি নতুন তথ্য পেয়ে থাকে খুবই ভালো আর কি। আরেকটা আমার প্রশ্ন আমাকে করা হয় যে 5 আগস্টের আগে সোশ্যাল মিডিয়া যারা গুরু কিংবা মতমোডল বা ওপিনিয়ন লিডার, এই লিডারদের একটা ঐক্য ছিল, এবং টু বি অনেস্ট আমরা সবাই মিলে একটা অসাধ্য সাধন করেছিলাম, এটা ঠিক। আমাদের সকল রাজনৈতিক ভেদাভেদ ভুলে আমাদের তখন একটাই এক দফার আন্দোলন ছিল। দল মত নির্বিশেষে বলে একটা কথা আছে, তাই না? তো দল মতের নির্বিশেষে মানে দলও একটা আছে, মতও আছে একটা। তো রাজনৈতিক দলগুলো যারা মাঠে কাজ করছিল তারা তাদের দলের নেতৃত্ব দিচ্ছিল, আর মতের নেতৃত্ব দেওয়া যেটাকে বলে সেটা হলো এই যে ওপিনিয়ন লিড করা। সো বিভিন্ন মানুষের ভাবনা, যে শিক্ষক ঢাকার কাফরিলে বসবাস করে তার তো আর প্রয়োজন নাই জামায়াতে ইসলামী কিংবা বিএনপির রাজনীতি হিসেবে দলের ব্যানারে এসে কাজ করার, তাই না? কিন্তু তার প্রয়োজনটা আছে রাষ্ট্র ক্ষমতা, শাসন যেভাবে চলছে এভাবে চলা ঠিক না, আমার রাষ্ট্র পরিচালনাতে, ওইটা হলো মত। সো দলের কর্মী এবং মত মিলিয়ে যে আন্দোলন, সেই জায়গায় আমাদের একটা সমন্বিত লড়াই ছিল দলমত নির্বিশেষে। এই দলমত নির্বিশেষের লড়াইয়ে আমরাও দলমত ভুলে, ভেদাভেদ ভুলে এক জায়গায় এসেছিলাম। সে কারণেই না 5 তারিখ হয়েছে। কিন্তু 5 তারিখ অর্জিত হওয়ার পরে যখন শেখ হাসিনা চলে গেল, তখন বাংলাদেশ রাষ্ট্রটাকে দখলে নেওয়ার জন্য নানান রকম গোষ্ঠী অ্যাক্টিভ হয়ে গেল। আমি যে বললাম বিভিন্ন দল মিলে কিন্তু আমরা এক জায়গায় এসেছিলাম, বিভিন্ন মত মিলে একটা শক্তি ছিলাম। শেখ হাসিনা চলে যাওয়ার পর যখন আমাদের যুদ্ধটা শেষ হয়ে গেল, হঠাৎ করে মনে হলো নিজেদের ভিতরে একটা যুদ্ধ শুরু হলো যে কে এই বাংলাদেশের নিয়ন্ত্রণ নেবে, কে রাষ্ট্র ক্ষমতার নিয়ন্ত্রণ নেবে, কার মতামত দিয়ে এই বাংলাদেশ রাষ্ট্র চলবে। দল হিসেবে যেমন জামায়াত ইসলামীর চেষ্টা করেছে, মত হিসেবেও জামায়াত ইসলামী এবং ডানপন্থীরা চেষ্টা করেছে। যে কারণেই কখনো বিপ্লবের নামে, কখনো চুপ্প অপসারণের নামে, কখনো ওয়াকার অপসারণের নামে, কখনো বৈষম্যহীন বাংলাদেশের নামে 5 তারিখের পরেও অগণিতবার কু হওয়ার চেষ্টা হয়েছে। কু বলতে আমি শুধু আর্মির ক্যান্টনমেন্টের ভিতরে বলছি না, বাইরে, শাহবাগে, যমুনার সামনে, নানানভাবে। তো সেই জায়গায় যেই সব ওপিনিয়ন লিডার আমরা এক জায়গায় ছিলাম, তাদের ম্যাক্সিমামই দেখা গেল তারা বাংলাদেশের ডানপন্থার বিকাশ চায়, জামায়াত ইসলামের রাজনীতির বিকাশ চায়, তারা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীর অংশ, তারা ইনসাফের বাংলাদেশের নামে ভাঙচুরের রাজনীতি করতে চায়, তারা পত্রপত্রিকা অফিসে আগুন দিতে চায়, তারা মানুষ পিটায়ে ঝুলিয়ে মারতে চায়, তারা বাংলাদেশের যে কনস্টিটিউশন সেটাকে ছুঁড়ে ফেলতে চায়। তো এগুলো তো আমাদের অস্তিত্বের জায়গা। তারা হিন্দু নির্যাতন করতে চায়, এগুলো তো আমাদের সম্প্রীতির জায়গা। আমরা তো বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিলাম। সো আমি দেখেছি যে আমি যে জন্য লড়াইটা করেছিলাম, সেই লড়াইয়ে তো ইনসাফ বলতে আমি বলি বৈষম্যহীন বাংলাদেশ। আমি তো ধর্মের নামে রাজনীতি চাই নাই, আমি তো মুক্তিযুদ্ধের অবমাননা চাই না, আমি তো চাই না 71কে 24 দিয়ে আমি রিপ্লেস করতে। তো আমি তো চেয়েছিলাম বৈষম্যহীন বাংলাদেশ। আমি তো ধর্মের নামে রাজনীতি চাই নাই, আমি তো মুক্তিযুদ্ধের অবমাননা চাই না, আমি তো চাই না 71কে 24 দিয়ে আমি রিপ্লেস করতে। সেই জায়গায় আমি আলাদা হয়ে গেলাম এবং আমি স্পষ্ট করেই ঘোষণা দিয়ে বললাম যে দেখুন, রাষ্ট্র চলবে বিষুবরেখায়। আপনি উত্তরে থাকবেন, অর্থাৎ আপনি ডানপন্থী হবেন না আপনি দক্ষিণে হবেন, আপনি বামপন্থী হবেন, এটা আপনার বিষয়। আপনি যদি খুব বেশি উত্তরে থাকেন আপনি সূর্যের আলো পাবেন না, আপনি যদি খুব বেশি দক্ষিণে থাকেন আপনি সূর্যের আলো পাবেন না। দক্ষিণে অ্যান্টার্কটিকা, উত্তরে উত্তর মেরু, ওখানেও বরফ, সাইবেরিয়া। তা আপনি সূর্যের আলো যদি না থাকে আপনি জমে মরে যাবেন। আপনি দক্ষিণে অ্যান্টার্কটিকা, আপনি জমে মরে যাবেন। আপনি যদি মাঝখানে থাকেন তাহলে আপনি সূর্যের আলো পাবেন, শীত গ্রীষ্ম পাবেন, ফসল ফলাবেন,
রাষ্ট্র যদি বিষুবরেখায় থাকে, মধ্যম পন্থায় থাকে, তাহলে আপনি যদি একদম ডানপন্থী নিয়ে নেন, আপনি বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়ে ফেলবেন, বহির্বিশ্বে আমাদের সকল অ্যাক্সেস নষ্ট হবে। আপনি বামপন্থী বানাবেন, আপনার এখানে মুসলিমদের ধর্মচর্চা, মুসলিম আইডিওলজিস নষ্ট হবে। বাট আপনি যদি মধ্যপন্থায় থাকেন, তাহলে কি আমরা ডানপন্থী বামপন্থী সব মিলে আমরা রাষ্ট্রটা পরিচালনা করব, বৈষম্যহীন রাষ্ট্র আমরা বানাবো। ঘোষণা দিয়ে বললাম, একদম ওপেন ঘোষণা দিয়ে। সেইখানে আমি বললাম যে রাষ্ট্র থাকবে বিষুবরেখায়, মধ্যপন্থায়, রাষ্ট্র সেকুলার হবে, মানুষ ধর্ম পালন করবে, দ্যাট শুড বি আওয়ার মূলনীতি। এবং সেই জায়গায় আমরা এমন একটি রাজনৈতিক দলের পক্ষে কাজ করব, বয়ান তৈরি করব, যারা লেজিটিমেট, অর্থাৎ যৌক্তিক, তাদের অভিজ্ঞতা আছে রাষ্ট্র পরিচালনার, তারা প্রুভেন রেকর্ড অফ আন্দোলন সংগ্রাম, 17 বছর ধরে রাজপথে আন্দোলন সংগ্রাম করা, গুম খুমের নির্যাতনের সবচেয়ে বড় ভিকটিম। সেই হিসেবে আমরা বিএনপিকে সমর্থন করব। একেবারে ঘোষণা দিয়েই বললাম, এখানে রাগঢাক নিরপেক্ষতার কোনো সুযোগ নাই। সেই জায়গায় তখন তারা নিরপেক্ষতার নামে বেছে নিল যেই পথ, সেই পথটা আসলে ছিল জামায়াতের রাজনীতির ক্ষমতায়ন। এবং শুরুর দিকে তারা সরাসরি মুখে না বললেও আপনি প্রত্যেকটা অ্যাক্টিভিস্ট যারা ছিল তাদের কর্মকাণ্ড পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেন, একেবারে ওপেন। তারা মুক্তিযুদ্ধের নামে ভিডিও বানিয়েছে, 16 ডিসেম্বরকে বালের দিবস হিসেবে ভিডিও তৈরি করেছে, তারা বাংলাদেশে পত্র পত্রিকার অফিস ভাঙচুর করেছে, জামায়াত ইসলামকে প্রকাশ্যে রাজনীতিতে জয়ী করার জন্য তারা ভোটের আগের দিনও কান্নাকাটি করে ইনকিলাব জিন্দাবাদ বলে তারা মানে হাস্যরসের পাত্র হয়েছে। সুতরাং ওই জায়গাগুলোতে যারা আমার রাষ্ট্র ক্ষমতাকে দক্ষিণ মেরুতে নিতে চায় কিংবা উত্তর মেরুতে নিতে চায় বিষুবরেখা থেকে, তাদের সাথে তো আমার সম্পর্ক ভালো রাখার কোনো সুযোগ নেই, তাই না? এবং আলটিমেটলি এখানে আপনাকে দেখতে হবে, এখানে শুধু উত্তর মেরু দক্ষিণ মেরু না, বিষয়টা দেখতে হবে আপনার রাষ্ট্রের স্থিতিশীলতা, আপনার রাষ্ট্রের স্থায়িত্ব, আপনার রাষ্ট্রের টিকে থাকার যে লড়াই সংগ্রাম, সেইটার পেছনে তারা কতখানি বড় বাধা। দেখুন, আজকে যেই রাজনীতি স্লোগান তুলেছে যে আমরা 7 সিস্টার স্বাধীন করে দিব, এবং সেই স্লোগান তোলার পেছনের মূল হোতাটাও এই যে ডানপন্থী রাজনীতির সবচেয়ে বড় পীর। কেন? 7 সিস্টারকে যখনই আপনি স্বাধীন করার কথা বলবেন, একটা রাষ্ট্র তার রাষ্ট্রীয় অখণ্ডতার কথা বলে, নিরাপত্তার কথা বলে সরাসরি ঢাকায় কেন্দ্রের শাসন জারি করার জন্য হেন কোনো শক্তি নেই যে তারা প্রয়োগ করবে না। তো এখানে ঢাকার কেন্দ্রের শাসন, দিল্লির শাসন জারি হলে কার লাভ? আলটিমেটলি কার স্বপ্ন পূরণ হয়? সে কারণেই তো আপনি বলছেন 7 সিস্টার স্বাধীন করব। কাকে দিয়ে বলাচ্ছেন? আপনার দেশের আপামার অবুঝ ধর্মপ্রাণ মানুষদেরকে ধর্মের উন্মাদনা দিয়ে আপনি রাজনীতি করাচ্ছেন। তো যেসব অ্যাক্টিভিস্ট নিজে বেধর্মী হয়ে তারা ধর্মপ্রাণ মানুষের হৃদয় নিয়ে ছলনা করে বাংলাদেশ রাষ্ট্রের অখণ্ডতা এবং বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বকে একেবারে পাক্কাপাক্কিভাবে হিন্দুস্তানের কবজায় তুলে দিতে চায়, তাদের সাথে তো আর একসাথে চলা যায় না, রাজনীতি করা যায় না, কথা বলা যায় না, সহাবস্থান করা যায় না। সেই কারণেই যে বিভাজনটা 5 তারিখের পর। এখন এটা কেউ কেউ বুঝেছে, কেউ কেউ বুঝে নাই। যারা বুঝে নাই তারা হয়তো অনেকে আমাকে অবুঝ মনে প্রশ্ন করে যে আপনারা তো আগে এক ছিলেন, খুব ভালো ছিলেন, এখন কেন আলাদা হয়ে গেলেন? আমি নিশ্চয়ই ব্যাখ্যা করতে পারলাম যে আলাদা হওয়ার কারণটা কি। বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে প্ল্যাটফর্মটা আছে, ওইটা আমরা কয়েকজন মানুষ একসাথে হওয়ার কারণে খুব আলোচনার জন্ম দিয়েছে। যতটা না আমাদের সফলতার কারণে আমরা একসাথে আলোচনা এক জায়গায় হয়েছি, তার চেয়েও বড় আলোচনাটার জন্ম দিয়েছে যে আমাদের এই একত্রিত হওয়াটাকে দেখে ভয় পাওয়া গোষ্ঠীর যে প্রচার প্রচারণা, সেটা ছিল একত্রিত হওয়ার শক্তির চেয়ে অনেক বেশি মারাত্মক। তাদের ধারণা যে ওখানে আছে, এখানে এতগুলো মুখ, রেজাউল করিম, তারেক, রাশেদ, শাহেদ, ইমতিয়াজ মির্জা থেকে শুরু করে ওই এনপি এর মুখপাত্র, তারপরে আরও বাম রাজনীতি করে কয়েকজন, ডান রাজনীতি যারা করে আমাদের যেমন জুলাই জোটের মাবরুল, তারাও আমাদের সামনে আসলো। সব মিলিয়ে আমরা যে বাংলাদেশপন্থী একটা অ্যাপ্রোচ দাঁড় করানোর চেষ্টা করলাম, সেইটা দেখে এনসিপি এবং অন্যান্যরা, জামায়াতের যেসব লোকজন আছে, তারা মনে করলো যে আরে এ তো এত বড় লোকজন সব এক জায়গায় হয়েছে, তাহলে তো এখন মনে হচ্ছে এরা খুব সংঘবদ্ধ কিছু করছে। না, এরা খুব সংঘবদ্ধ কিছু না, এবং এটা লিডারশিপেও আমি নেই। এটা ঠিক যে এইটার লিডারশিপে আমি নেই, কিন্তু আমি তাদের সহযোগী হিসেবে, একজন পার্টিসিপেন্ট হিসেবে আমি তাদের সাথে আছি, এবং
5 তারিখের আগে আমরা যারা একসাথে কাজ করেছি সেইখানে হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে আমরা নানানভাবে গ্রুপ হিসেবে কাজ করতাম। হোয়াটসঅ্যাপ গ্রুপ অফ ইউনিভার্সিটিস বলে একটা কথা আছে, তো সেইখানে বাংলাদেশের হেন কোনো স্কলার নেই সেখানে ছিল না। সেই স্কলার মধ্যে থেকে পূর্ববর্তী ডক্টর ইউনূস সরকার আমল বেশ কয়েকজন উপদেষ্টা হয়েছিলেন। আসিফ নজরুল ছিলেন, আমাদের প্রেস অ্যাডভাইজার ছিলেন শফিকুল আলম, উনিও আমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা কাজ করতাম একসাথে। আবার এই যে সরকার, বিএনপি সরকার গঠিত হয়েছে, এখানেও ডক্টর জাহেদ থেকে শুরু করে আরও অনেকজনের নাম আমি বলতে পারি, তারাও ওই আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত ছিলাম। তো শেখ হাসিনা চলে যাওয়ার পরে 2 বছর ধরে তো ডক্টর ইউনূসের শাসন গেল, এখন আবার বিএনপি সরকার ক্ষমতায়। তো আমাদের ওই যেখানে আমরা এই গ্রুপগুলো নানান ফরম্যাটে নানান ক্লাস্টারে কথাবার্তা বলতাম, সেই জায়গায় আমরা দেখলাম যে 5 তারিখের আগের লড়াইটা, যেটা আমি বললেন যে সব দলমত নির্বিশেষে আমরা সবাই জয়েন করেছিলাম। তো সেখানে আমাদের থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে অনেক মোহাম্মদ জাকারিয়ার মতো, যিনি এনসিপির কী বলে কিনোট লিখেন এবং পলিটিক্স নিয়ন্ত্রণ করেন, সুলতান জাকারিয়ার মতো, আবার আমি আর কার নাম বলতে পারলে ভালো হতো, অনেকেই আছেন। তারা দেখা গেল যে ডানপন্থী রাজনীতির দিকে তারা ঝুঁকে গেল এবং তারা তাদের আদর্শ হিসেবে ওইটাকেই মেনে নিল। তো 5 তারিখের আগে যেহেতু সবাই আমরা এক ছিলাম এবং সেখানে এই ধরনের কোনো বিভাজন ছিল না, 5 তারিখের পরে রাজনৈতিক বিভাজনের সাথে সাথেও আমাদের থিঙ্ক ট্যাঙ্ক বা অ্যাক্টিভিজম গ্রুপের যারা লিড করে তারাও বিভাজিত হয়ে গেল। সেই জায়গায় আমরা যারা মধ্যম চিন্তার অনুসারী বলে আমরা মনে করি, সেন্ট্রিস্ট, তাদের এখন অনেকেই নিজেদেরকে সেন্ট্রিস্ট বলে দাবি করে, কিন্তু তারা সেন্ট্রিস্ট না। যেমনিভাবে ডেমোক্রেটিক রিপাবলিক অফ উত্তর কোরিয়া দাবি করা হয়, কিন্তু তারা ডেমোক্রেটিক না, তারা হলো চরম একনায়কতান্ত্রিক স্বৈরশাসক। তেমনি সেন্ট্রিস্ট নামটা যেহেতু খুবই কাঙ্ক্ষিত একটা শব্দ, সো অনেকেই নিজেদেরকে সেন্ট্রিস্ট দাবি করে, মধ্যপন্থী দাবি করে, কিন্তু না, মধ্যপন্থী হওয়াটা খুবই কঠিন, লিবারেল হওয়াটা খুবই কঠিন, খুব কঠিন। সেই কঠিন কাজটা যারা করার চেষ্টা করছেন, এই সেন্ট্রিস্ট আইডিওলজি, মধ্যপন্থার আইডিওলজি ধারণ করা বেশ কিছু মানুষজন একসাথে হয়ে আবার চেষ্টা করছেন যে এই পরিসরটাকে বড় করতে এবং সোশ্যাল মিডিয়াতে যেসব গুজব, ডিফেক, এআই ভিডিও, গুজব ইন্ডাস্ট্রি আছে সেগুলোকে ডিবাং করে সঠিক তথ্য প্রবাহটা নিশ্চিত করতে। তাদেরই একটা সংগঠন হচ্ছে এই বি ক্যান, বাংলাদেশ সেন্ট্রিস্ট অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক, বি ক্যান, অর্থাৎ আমরা পারতে হবে, এই টাইপের একটা ধারণা থেকে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে যে ডানপন্থার যে রাজনীতি, রাইটিস্ট আইডিওলজি, সেটাকে কাউন্টার দেওয়া, পাল্টা ন্যারেটিভ দাঁড় করানো, এবং যেসব ফেসবুক কেন্দ্রিক গুজব আছে, ডিপ ফেক এআই ভিডিও আছে, অপতথ্য আছে, সেগুলাকে রাইট তথ্য দিয়ে রিপ্লেস করা, মানুষকে তথ্য দিয়ে করা। এটার সম্ভবত দেশব্যাপী আরও কিছু বড় বড় প্ল্যান আছে, কিন্তু টু বি অনেস্ট এই জিনিসটাও এখনও পর্যন্ত হচ্ছে পকেটের পয়সা দিয়ে, আমাদের নিজেদের চাঁদা দিয়ে, ঠিক যেমনিভাবে আমরা হোল শেখ হাসিনার 17 বছরে নিজেদের পকেটের পয়সা দিয়ে কাজ করেছি, এমনকি ডক্টর ইউনূসের আমলেও পকেটের পয়সা দিয়ে কাজ করেছি। একটা হারাম পয়সা পর্যন্ত এই জায়গায় এখনও গভর্নমেন্টের তরফ থেকে সার্কুলেট হয়নি। ভবিষ্যতে হবে কিনা আমি জানি না। তারা যদি মনে করে যে না, এই ধরনের প্ল্যাটফর্মগুলোকে দরকার, হয়তো তারা ফান্ড করবে, কি তারা ফান্ড না করলে অন্যরা ফান্ড করবে, কিন্তু কাজটা চালিয়ে যেতে হবে কাউকে না কাউকে। আজকে আমি ঢাকা স্ট্রিমে কথা বলছি, এমন চমৎকার একটা প্ল্যাটফর্ম, নিশ্চয়ই কোথাও না কোথাও থেকে ফান্ড এসেছে, ফান্ডগুলো ম্যানেজ করা হয়েছে, কিছু মানুষ এক জায়গায় হিসেবে এসে তারা মনে করেছে যে আমাদের একটা অর্থনৈতিক ভিত্তি দরকার যেন আমরা কিছু ভালো কাজ চালিয়ে নিতে পারি। তো ওই যে সেন্ট্রিস্ট অ্যাক্টিভিজমের যে প্ল্যাটফর্ম, এটারও মূল কারণ হচ্ছে এইটাই যে আমাদের ভালো কাজগুলোকে চালিয়ে নিতে হবে। এখনও পর্যন্ত হয়তো প্রাতিষ্ঠানিক ভিত্তি ওইভাবে দাঁড়ায় নাই, কিন্তু আমাদের যে মন মানসিকতাগুলো, ব্রেনগুলো আছে একসাথে, নিশ্চয়ই ভালো কিছু হবে। এবং এটা এমন না যে আওয়ামী লীগের সিআরআই হবে, এরকম না, কিংবা জামায়াতে ইসলামের যে এটাকে কি বলে, নানা রকম আছে না তাদের রিসার্চ উইং, এরকম না। বরঞ্চ আমরা কিভাবে গুজব প্রতিরোধ করব, মানুষকে তথ্য দিব, এবং সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য জায়গায় আমরা রাষ্ট্র যেন মধ্যপন্থায় থাকে, এটা যেন ডানপন্থা গ্রাব না করে, এমনকি সরকারের অভ্যন্তরেও যেসব গুপ্ত চরিত্রের মানুষ আসে তারা যেন খুব বেশি মাত্রায় রাষ্ট্রকে প্রভাবিত না করতে পারে, সরকারকে প্রভাবিত না করতে পারে, তাদের ওয়াচ ডগ হিসেবে ভূমিকা পালন করার যে কাজটা, সেটা করবে বলে এই সংস্থা আমি দৃঢ় বিশ্বাস করি। সেইটাতে আমি কেবলমাত্র একটা পার্ট, যেহেতু আমি তাদের আন্দোলন সংগ্রামে দীর্ঘদিন তাদের সহযোগী ছিলাম। আই এম নট লিডিং দ্যাট ইনস্টিটিউশন। থ্যাংক ইউ।